নমস্কার। আমার সোমবারের সফর সিরিজের আজকে সোমবার, অর্থাৎ আবার বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে আজকে যে জায়গাটা আসার ইচ্ছে ছিল মনে মনে সেখানে চলে এসেছি। প্রায় ঘন্টা দুয়েক হলো আমি সেখানে পৌঁছে গেছি। জায়গাটা শিয়ালদা হাসনাবাদ লাইনের মাঝখানে। আপনারা অনেকেই জায়গাটার নাম জানেন, অবশ্যই জানেন। কাঁকড়া মির্জানগরে নেমে গেছি। নেবে এই কাঁকড়া মির্জানগরে অনেক কিছু আছে, প্রাচীন জনপদ। আর এখান দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়, যেমন এখান থেকেই ট্রান্সপোর্টেশনের সুবিধে পাওয়া যাবে বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া যাবার জন্য। এখান থেকে আরও অনেক জায়গায় যাওয়া যায়, ধান্যকুড়িয়া যাওয়া যায়, সে এক অন্য কাহিনী, অন্য দিন যাব। আজ আর কোথাও যাব না, কারণ আজকে আমার এখানে আসার যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা এমনভাবে সফল হলো, আমার গায়ে সত্যি কাটা দিচ্ছে। এখানে কাঁকড়া মির্জানগরে দ্বাদশ কালী মন্দির আছে, অনেক পুরনো, বিখ্যাত। তবে সেরকমভাবে শুধু কালী মন্দিরের ওপরে এবং কালী মন্দিরকে নিয়ে আমি সেরকম কোথাও কিছু লেখা, কোনো আর্টিকেল, আজকাল তো আর্টিকেলের যুগ আর নেই, অত লেখালেখি অত হয় না। এখন সব কিছুই গুগল, ইন্টারনেট, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়াতে চলে গেছে, ডিজিটাল হয়ে গেছে। সেরকমভাবে আলাদা করে কিছু নেই। সেটার জন্য আমার মনে ইচ্ছে ছিল আমি কাঁকড়া মির্জানগর যাব এই সোমবারের সফরে, অর্থাৎ কিনা আজকে, এবং চেষ্টা করব এই দ্বাদশ কালী মন্দির, যেটার ব্যাপারে শুনেছি, আমি আমার নিজস্ব কিছু সামান্য পড়াশোনাতে জেনেছি, সেটা যদি সম্ভব হয় তাহলে করব। মন্দির অবধি আসায় কোনো সমস্যা নেই, চলে এসেছি। এবং তারপরে কি জানি কী হলো, ভেতরে ঢুকলাম, দেখলাম আমাকে কেউ ডাকছে। তাকিয়ে দেখি মন্দিরের প্রধান পুরোহিত চক্রবর্তী মহাশয়, মুখার্জি বাবু, উনি রয়েছেন। উনি ডাকলেন আমাকে, ডেকে বললেন আমি একটা বিরাট ভুল করেছিলাম, সেটার জন্য একান্তভাবে ক্ষমা প্রার্থী। আমি মন্দিরের একটা অন্য দরজা দিয়ে ঢুকেছিলাম, আমি জুতো পরে ঢুকে গেছিলাম। মন্দিরের ভেতরে নয়, কিন্তু বাইরের প্রাঙ্গণে, সেখানেও জুতো পরে ঢোকা উচিত। তো উনি বললেন আপনি জুতোটা বাইরে খুলে আসুন, আর আপনি এই পাশের এন্ট্রেন্স দিয়ে এসছেন, ওই দিক দিয়ে আসল প্রবেশদ্বার রয়েছে। তো আমি তখন ঘুরে ওই দিক দিয়ে গেলাম এবং জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম। ঠাকুরের কাছে, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম অনিচ্ছাকৃত ভুলের জন্য। কিন্তু সেই থেকে মুখার্জি মহাশয় কিন্তু সমানে আমাকে নানা রকমের তথ্য দিচ্ছেন, অনেক কিছু করছেন, ভীষণভাবে সাহায্য করলেন এবং আমাকে অনুমতি দিলেন ভেতরে মায়ের মন্দিরে যাওয়ার জন্য এবং মায়ের ছবি তোলার জন্য। এই ছবিটা, মায়ের যে ছবি তুলেছি, এই ছবি আমি কিন্তু আমার এই ইউটিউবে বা যে ভিডিও আপলোড হবে তাতে থাকবে না, কারণ মায়ের ছবি তোলা বারণ। এই ছবিটা শুধু আমি দুজনকে দেখাবো, আমার মেয়ে এবং আমার মা। আমার মা অনেক বয়স, শয্যাশায়ী আজ বহু বছর ধরে। ওনার পক্ষে তো এখানে আসা সম্ভব না এবং মায়ের দর্শন করা সম্ভব না। তো মুখার্জি মশাই দিলেন অনুমতি, মায়ের ছবি তুলেছি, সেই ছবিটা আমি নিয়ে গিয়ে মাকে দেখাবো। ইউটিউবে আপলোড করতে পারবো না, ক্ষমা করবেন। এছাড়া আরও অনেক ছবি আছে, সেগুলো সব যাবে। আর তার থেকেও বড় কথা, আমরা খুবই ভাগ্যবান যে মুখার্জি মহাশয়কে আমরা একটু ফ্রি পেয়েছি। উনি ব্যস্ত থাকেন, নানা ধরনের লোকজনের আনাগোনা, ভক্তরা আসেন, পুজো দেন, অনেক কিছুতে ওনাকে ব্যস্ত থাকতে হয়। উনি আমাদের সঙ্গে আছেন, একটু ফ্রি রয়েছেন উনি। তো আমরা সেই সুযোগটা সদ্ব্যবহার করতে চাই। এই মন্দিরের প্রতিষ্ঠা এবং এই গোটা কাঁকড়া মির্জানগর সম্বন্ধে থেকে শুরু করে মন্দির সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জিনিস একটু ওনার থেকে আমরা জেনে নিতে চাই। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি একজন গর্বিত বাঙালি, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ। আমি চাইব আমার এই মন্দির, আমার ধর্মের মন্দির মানুষ আরেকটু জানে, কারণ এই বিষয়ে খুব একটা কিন্তু তথ্য কোথাও নেই। ওই একটা দুটো মন্দিরের ছবি রয়েছে, এছাড়া কিচ্ছু নেই। এত বড় মন্দির, এত বড় কর্মকাণ্ড,
এই বিষয়ে মানুষ জানবেন না, এটা তো হতে পারে না। তো আমরা মুখার্জিবাবুর সঙ্গে একটু কথা বলবো, উনি আমার পাশেই রয়েছেন। নমস্কার মুখার্জি মশাই। আচ্ছা, সব থেকে আগে মন্দিরের বিষয়টা আমরা পরে আসবো, সব থেকে আগে আপনি আমাদেরকে একটু বলুন যে এই কাঁকড়া মির্জানগরের যে নামটা, এই নামটার ব্যাপারে আপনার কি ধারণা বলুন তো। এটা আমরা একটু জানতে চাই, আমাকে কয়েকজন জিজ্ঞাসাও করেছেন। এই কাঁকড়া, আমরা কি কাঁকড়া বলতে যা বুঝি সেই কাঁকড়াকেই বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি আমার বাড়ি তো এখানে নয়। আচ্ছা আচ্ছা। আমার বাড়িটা অনেকটা দূরে। আমার বাড়ি এখান থেকে কানাড়া স্টেশনে যাই টোটোয় করে, তারপর ট্রেনে করে হাওড়া রোড। আচ্ছা। আর হাওড়া রোড থেকে টোটোয় করে আমি বাড়ি যাই। তো মানে একটা স্টেশন পিছিয়ে একটা স্টেশন পিছিয়ে এটা, ঠিক। অর্থাৎ শিয়ালদার দিকে একটা স্টেশন, শিয়ালদার দিকে একটা পিছিয়ে। তো আমি এখানে 4.5 বছর মতন আসি। আচ্ছা। এখানে আছি আর কি। তো আমার যেটা শোনা যে কাংড়া, এই গ্রামটার নাম কাংড়া, আর মির্জানগর অর্থাৎ মধ্যে উভয় নাম দিয়ে কাংড়া স্টেশনটা তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে শোনা কথা যেটা, এখানে নাকি কাংড়ার চাষ হয়। হ্যাঁ, সেই জন্য এই জায়গাটার নাম কাংড়া। কিন্তু সেরকমভাবে তো জলাশয় খুব একটা দেখলাম। এখন তো দেখুন জলাশয় এখন এই মুহূর্তে নেই। এই আগে লোকনাথ মন্দিরের ওখানে মৌ জোলা পোল, মানে মৌ নদী ছিল একসময়। আচ্ছা। সেই নদীটা মজে গেছে। সেই এটা তো নামটা তো আর আজকে কালকে হয়নি। না না না, এ তো প্রাচীন জনপদ। প্রাচীন জনপদ। যেমন আমাদের বেড়াতে যাওয়ার পরে আছে দেওগঙ্গা। দেওগঙ্গা অর্থাৎ গঙ্গা দেবী এগিয়ে এসেছিল। বা এখানেও একটা গড় আছে, চন্দ্রকেতু রাজার গড়। চন্দ্রকেতু গড় আছে। হ্যাঁ, চন্দ্রকেতু রাজার গড় আছে। বা হাড়োয়ায় আছে, হাড়োয়া। হাড়ুয়া না, হাড়োয়া না, হাওড়া না, হাড়োয়া। হাড়োয়া, হাড়োয়া, দল শূন্য নয় ওকার। হাড়োয়া, 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 হাবড়া, হাড়ুয়া, এরকম ভাব আছে। হাড়োয়া পীর গোড়াচাঁদে একটা মন্দির বা মসজিদ আছে। আচ্ছা। হ্যাঁ, ওখানে পীর ছিলেন গোড়াচাঁদ, উনি পীর হয়ে গেছিলেন। আচ্ছা। গোড়াচাঁদ তো হিন্দু নাম। হিন্দু নাম। উনি ব্রাহ্মণ সন্তান ছিলেন। উনি পীর হয়েছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে পীর হয়েছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাই হোক, ওই প্রসঙ্গ পরে আসি। তাই কাংড়া নামটা হয়েছে, এখানে একসময় নদী ছিল। সেই নদী তো একুল ভাঙে অকুল করে। ঠিক। তাই এখানে আর নদী নেই। তো আমার মনে হয়, আমার যতটা মনে হয়, তাই কাংড়া নামটা হয়তো সেই কারণে সেইখান থেকে এসেছে। হ্যাঁ, কিছু তো একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম যে কাঁকড়া বলতে তো আমরা একটাই, কাঁকড়ার দুরকম অর্থ কখনো শুনি। কাঁকড়া বলতে আমরা একটাই বুঝি, ছোট ছোট যে জলজ প্রাণী, যে কাঁকড়া আমরা সাধারণত খেয়ে থাকি। অনেকে খেয়ে থাকে, আমরা হয়তো খাই না, অনেকেই খায়। যাই হোক, কাংড়া সেই থেকে আমার মনে হয় ওই নাম সেখান থেকে। এবং মির্জাপুর পাশেই মির্জানগর আছে। মির্জা অর্থাৎ মুসলিমদের দুজনের উভয় নাম মিলিয়ে একটা, বুঝতে পারছি, সেটাই হচ্ছে স্টেশনটা হয়েছে। তাহলে আমরা দেখুন জানতে পারলাম ওনার সঙ্গে কথা বলে যে এই যে প্রশ্নটা ছিল মনের মধ্যে, আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছেন, আমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করছিলাম, তো সেটাও কীভাবে যোগাযোগ হয়ে গেল। মুখার্জি মহাশয় কিন্তু ব্যাপারটা প্রাঞ্জল করে ব্যাখ্যা করে দিলেন যে কাঁকড়া মির্জানগর কোথা থেকে নামের উৎপত্তি এবং তার পেছনে অ্যাকচুয়াল ইতিহাসটা কী ছিল। এটা খুবই ভালো। আচ্ছা, আপনি এবার আমাদের বলুন যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে? যত সময় আমার শোনা আছে, রায় হরধর চক্রবর্তী এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আনুমানিক মন্দিরটার বয়স 700 বছর। সবই শোনা কথা। এটা সম্ভবত আলিবর্দী খান আমলে। আচ্ছা। আর এই বংশের শেষ বংশধর ছিলেন ঈশ্বর জগদীন্দ্র চক্রবর্তী। আচ্ছা। জগদীন্দ্রনাথ চক্রবর্তী। উনি বিবাহিত ছিলেন, উনি নিঃসন্তানী ছিলেন। আচ্ছা। এখন ওনার দেহ রাখার পরে, উনি 2021 সালে মারা গেছেন। তো ওনার দেহ রাখার পরে এখানে 7টা গ্রামের লোক এটা দেখাশোনা করে। আচ্ছা। মন্দির থেকে দেখাশোনা করে। এখানে সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, এইসব নানান পদের লোক নিযুক্ত করা আছে। তারাই ট্রাস্ট গঠন করা আছে। তার মানে যাবতীয় যা কিছু বাৎসরিক পুজো, নিত্য পুজো থেকে বাৎসরিক পুজো যা আছে, সমস্ত এই ট্রাস্টের
তরফ থেকে করা, বুঝতে পেরেছি। হ্যাঁ, নাহলে এত বড় কর্মকাণ্ড চালানো তো একা মানুষের পক্ষে সম্ভব না। মাকে নিত্য সকালবেলা ফল দিয়ে পুজো করা হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ভোগ রান্না করে ভোগ পুজো রান্না করা করা, হয়। ঠিক কথা। আপনি যেহেতু ভোগ পেলেন, হ্যাঁ, 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 সেটা তো আপনি তো সে কথা ভোগ পেলেন। বলবো, অবশ্যই হুম। সবাইকে বলবো। তো যাই হোক, আজ সোমবার আপনার ভাগ্যে ছিল হুম, হুম, যে ভোগ পেলেন, এটা নিত্য ভোগ দেওয়া হয়। তাছাড়া প্রত্যেক অমাবস্যায় এখানে যজ্ঞ করে পুজো করা হয়। পুজো করা, আচ্ছা। যজ্ঞ করে আর কালী পুজো কালী তো পুজোর সময় নিশ্চিতে অর্থাৎ রাত্রিবেলাতে পুজো হয়। হ্যাঁ। ওখানে তো ওই সময় তো প্রচুর লোকের সমাগম হয়। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া অনেক লোক ভক্তরা আসেন এখানে বসে, তারা খাওয়া দাওয়া করেন, মানে ভোগ খান আর কি। হুম, হুম, হুম। প্রচুর লোক এই হয়। তারপর একটা অনুষ্ঠান থাকে, বাৎসরিক ব্যাপারে একটা অনুষ্ঠান থাকবে। আর এখানে সেই সময় প্রচুর ভিড় হয় এবং গেট টেট বন্ধ থাকে, ক্যামেরার মাধ্যমে প্রজেক্টারের মাধ্যমে মাকে দর্শন করতে হয় আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। তাতে কারোর কোনো অসুবিধা হয় না পুজো দিতে, হুম। বা অঞ্জলির সময় যে অসুবিধা হবে, যে এত লোক হবে, আমি যখনই আসুন না কেন তাদের পুজোটা করে দিই। হুম, হুম, বুঝতে পারছি। আচ্ছা মুকুন্দ মশাই, আপনি বললেন এটা আনুমানিক 700 বছরের পুরনো। আমরা যদি ওরকমই ধরে নিই, একটা 600, 650, 700 বছরের পুরনো আলীবর্দী খাঁয়ের সময়কার আমলের জিনিস। কিন্তু আমরা যেটুকু সাদা চোখে যা দেখছি, মন্দিরের জিনিসটা তো এত পুরনো মনে হচ্ছে না, কিন্তু পরে রিনোভেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা পুরনো ছিল। এই যে দেয়ালে যে ছবিটা আছে, আচ্ছা, এই এরকম ছিল, এখানে প্রচুর গর্ত ছিল। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। এই ছিল আসল মন্দিরের রূপ আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। একই একই ছবি, হ্যাঁ, একই ছবি দুবার আটকানো আছে। আচ্ছা, হ্যাঁ, এই ছবিটা দেখে যেমন বোঝাই যাচ্ছে যে এই ছবির বয়স, মানে এই মন্দিরের বয়স কত হতে পারে। কিন্তু আমরা এখানে এসে ঘোরার সময় যে মন্দির দেখলাম আর কি, এখন যেখানে বসে আছি আমার সামনে যে মন্দির রয়েছে, সেটা দেখে কিন্তু এই বয়সটা হ্যাঁ, মনে হচ্ছে। বোঝা তার যায় মানে না। পরে তার রক্ষণাবেক্ষণ যথেষ্ট ভালোভাবেই করা হয়েছে। হ্যাঁ, কারণ মন্দিরকে তো টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আহ, বড় বড় গাছ ছিল। হুম। আর এখানে জঙ্গল তারপরে ছিল। এটা পরিষ্কার করে বাঁধানো হয়েছে। এটা নিচু ছিল, এটা এক মানুষ সমান নিচু ছিল। আচ্ছা, আপনারা এই যে মন্দিরগুলো দেখছেন, হ্যাঁ। এই মন্দিরগুলো কিন্তু এখন যেমন উঠতে পারছেন, তখন কিন্তু আমরা উঁচু করে, মানে মুখ উঁচু করে আর কি দেখতে হতো হুম, হুম, যে বাবারা কোথায় আছে। হুম, হুম। তা সেটাকে কমিটি গঠন করার পর থেকে তাকে হ্যাঁ, সেই। সংস্কার করা হয়েছে। হুম। খুবই ভালো হয়েছে। এবার মন্দিরটাকে এবার ইচ্ছা আছে, কমিটি যেটা বলেছেন ওনারা সবাই মিলে এ করছেন, আবার সবাই মিলে আমরা চেষ্টা করতে আছি। হুম। ওনারা তো অবশ্যই আছে, মন্দিরটা চূড়া হবে, আচ্ছা, মন্দিরটাকে বানানো হবে। আচ্ছা। ওই সাইডগুলো ভেঙে টেঙে গেছে। হুম, হুম। হ্যাঁ, মানে শেষ যবেই এটা সংস্কার হয়েছিল, তারপরে মনে হচ্ছে অনেকটাই কেটে গেছে। হ্যাঁ, অনেকগুলো বর্ষায় কেটে গেছে, সেই জন্য গাছপালা কিছু ছিল, কিছু, হ্যাঁ, মন্দিরের গা থেকে কিছু রং চটে গেছে, একটু সংস্কারের আবার সময় হয়ে গেছে। তাছাড়া এই মন্দিরটা গায়ে আগাছা গছিয়েছে। শোনা যায় হুম। এই মন্দিরটা এখানে নাকি রানী রাসমণি ওনার জামাই মথুরকে পাঠিয়েছিলেন আচ্ছা। এই বিগ্রহ দক্ষিণেশ্বর স্থাপন করার জন্য, শোনা যায়। হুম, হুম। এখানকার গ্রামবাসী তখন বলেছিলেন যে মা আমাদের 500 বছরের পুরনো, আমরা মাকে দেবো না। হুম, হুম। তখন উনি এই মন্দিরটার ডিজাইনটা বা এই মন্দিরটা আদবে দক্ষিণেশ্বরের মা ভবতারী মন্দির তৈরি করে। আচ্ছা, মায়ের আবির্ভাব এখানে কিভাবে হলো? এটা তো অনেক বছরের আগের ব্যাপার, হ্যাঁ। তো আমি ওটা সঠিক বলতে পারছি না। কেউ কি মানে পেলেন, স্বপ্নাদেশ পেলেন বা এরকম কিছু? ওরকম কিছু আমার জানা নেই। আচ্ছা। দেখুন, এটা ভারতবর্ষ, এটা হিন্দুস্তান, হুম, হুম। আমরা হিন্দুস্তানি। অনেকে কিন্তু ভুল করে বলে যে বাঙালিরা বলে নর্থ বেঙ্গলিকে, অর্থাৎ বিহারিদের বলে যে আমরা হিন্দুস্তানি, ওরা বিহারি মানে হিন্দিতে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা হিন্দিতে কথা না বললেও আমরা হিন্দুস্তানে বাস করি, অর্থাৎ ভারতবর্ষে বাস করি। আমরা ভারতীয় বা হিন্দুস্তানি, আমরা সবাই হিন্দুস্তানি। ঠিক। হয়তো আমরা বাংলায় কথা বলি, কিন্তু বাংলাদেশের লোককে যেমন বাঙালি বাঙাল বলা হয়, হ্যাঁ। পাকিস্তানের লোককে যেমন পাকিস্তানি বলা হয়, আমরা কিন্তু হিন্দুস্তানি। হিন্দুস্তানি। তাই এখানে তো মন্দির থাকবে, এটা স্বাভাবিক। ঠিক। এরকম ভারতবর্ষে অনেক জায়গায় অনেক অনেক পুরনো জায়গায়, মন্দির আছে কত যা কোটি আমাদের মন্দির আছে আমাদের জানা নেই। আর এখন এই যে উন্নত প্রযুক্তির সাহায্যে হ্যাঁ। আস্তে আস্তে সবই প্লাস হবে, হুম। সবই জানা যাবে, মানুষের হবে, মানুষ জানতে পারবে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থাটা এত ভালো ছিল না, ঠিক। গাড়ি ঘোড়া ছিল না, এত ট্রেন ছিল না,
বাস লরি ছিল না মানুষ। এখন আমি কলকাতা থেকে ট্রেনে উঠলাম, হ্যাঁ। এখানে চলে এলাম, আপনি এটা এলেন, করতে হয়তো হ্যাঁ, আপনি এলেন 4 দিন লেগে এবারে এখন এলেন, আবার রাত্রিবেলা গিয়ে বাড়ি থেকে খাবেন, খেয়ে আবার রেস্ট নিতে পারবেন। হ্যাঁ, সেই হ্যাঁ কিন্তু আগে তো সেরকম ছিল না, না, সব ছিল না। পায়ে হেঁটে বা ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি হ্যাঁ। এরকম ছিল। তাও আবার মাঝপথে থেমে হ্যাঁ, সেখানে এক হ্যাঁ। রাত কাটিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপর রাস্তাঘাট খুব খারাপ ছিল। ডাকাতের এখন- উৎপাত হ্যাঁ, কত কি ছিল। রাস্তাঘাটে সমস্যা ছিল। তো এখন তো রাস্তাঘাট অনেকটাই ভালো হয়ে গেছে, সেই। পাকা রাস্তা হয়ে গেছে, যোগাযোগ তো ভালো হয়েছে। তো সেই হিসেবে সব কিছু এক করে বেঁধে দেয়। তো আমি ওই সেটাই মন্দিরটা- ভাবছি হ্যাঁ। মা এখানে এলেন, মায়ের আবির্ভাব কিভাবে হলো আর কি। অনেক সময় আমরা এরকম অনেক গল্প মায়ের শুনে নাম তো, থাকি। হ্যাঁ, মায়ের নাম আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা মায়ের নাম বলবো। আনন্দময়ী মা। আনন্দ, আনন্দময়ী কালী। যে মা এখানে কি রূপে মা আছে। দক্ষিণা কালী, মা দক্ষিণা। দক্ষিণ দিকে মুখ দক্ষিণ পা আগে, আর মায়ের নাম আনন্দময়ী আনন্দ। মা। আমি যেখানে থাকি আমি আর শোনা যায় হ্যাঁ। এখানে নাকি লোকনাথ বাবার বাবা রামকানাই ঘোষাল হুম। মাকে নিত্য পুজো করতেন বা সেবা করতেন। আচ্ছা, সেটা স্বাভাবিক হতেই পারে, কারণ হ্যাঁ, লোকনাথ হ্যাঁ, মন্দির তো হ্যাঁ। নিয়ার 1 কিলোমিটার, একটু সামনে 1 কিলোমিটার মধ্যে। হুম। এবং লোকনাথ বাবাও এখানে আসতেন। হুম, স্বাভাবিক, আমি এখানে পুজো করি, আমার বাড়িটা 18 থেকে 19 কিলোমিটার দূরে। হুম, তা যাই হোক, আমার ছেলেও মাঝে মধ্যে আসে, হুম। তো বাবা আসতেন, এটা স্বাভাবিক। ছেলে কি পুজো আছে না না, আমার ছেলে ছোট, আমার ছেলে ও আচ্ছা, ছোট। বছর 8 বয়স, আচ্ছা আচ্ছা ক্লাস 2 পড়ে। হুম, তা যাই হোক, হুম। এখানে খুব জাগ্রত মন্দির, হ্যাঁ হ্যাঁ অনেকেই আসেন, হুম। তাদের মনোকামনা মনোবাসনা বাসনা এই জন্য মা পূরণ করে দেন। আবার হ্যাঁ, মা পূরণ করে দেন। তাঁরাই জানেন আর মাই জানেন, কারণ তাঁরা এসে পুজো দিয়ে যান। কেউ কিছু না হলে আর কি দিয়ে যায় মায়ের কাছে। নিশ্চয়ই, হ্যাঁ, এখান থেকে অনেকে উপকৃত হয়েছেন। এইটুকুই। সেই। আমি যেখানে থাকি আমি তো তাছাড়া নিমাইপুরে থাকি। তাছাড়া আজকের আপনাকে দর্শন করালাম, এখানে পুরনো মন্দির। হুম। তার পুরনো মন্দির হলে কিছু না কিছু থাকবে পুরনো জিনিস। তার লক্ষ্মী প্যাঁচা এখানে আছে, আপনাকে দর্শন করালাম, দর্শন আপনি করো। দেখেছেন। হুম। সেই। আমার বাড়ির ঠিক উল্টো দিকে শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির। ও, একেবারে আমার দরজার ঠিক উল্টো। আর আজকে আপনি আনন্দময়ী মায়ের কাছে আর চলে আনন্দময়ী মার কাছে এলাম। হ্যাঁ, একটা কোথাও তো কিছু রয়েছে, কারণ আপনি যখন প্রথম মায়ের দর্শন করালেন, কি জানি গায়ে কাটা দিল, এখনো দিচ্ছে আপনার সঙ্গে কথা বলার সময়। কিছু তো একটা আছে, কোথাও তো কিছু আছে, এই যোগাযোগটাই তো একদম। কিছু একটা। হয়তো মাই বলে হ্যাঁ, দেবে। কিছু একটা কোথাও দেখুন, আছে। আমরা আমরা এত আমরা মানি আর না মানি, যেটাই করি না কেন, সেটাই মা করাচ্ছেন। হ্যাঁ সেই। আমি ভালো কাজ করি, খারাপ কাজ হুম, করি, হুম, সবটাই মা করাচ্ছেন। মাই হয়তো আমাকে বললেন হ্যাঁ। যে মা আমাকে বললেন যে আপনাকে হুম, মাকে হতে দর্শন পারে। করানোর জন্য, হতে এটা আমি দিলাম। 100 মানছি, একদমই মানছি। আর আমার কোনোভাবে শিহরিত হওয়া আমি হই না কখনো, এরকম হয় না। এত ঘুরে বেড়াই, সারা পৃথিবী ঘুরি, কত ধর্মস্থানে গেছি। এখানে আমার যেটা নিজের চোখে দেখা বা নিজের চোখে এ করা, হুম। আমি তো মায়ের যাবতীয় কাজটাই আমি করি। হুম। মায়ের ভোগ রান্না থেকে আরম্ভ করি। যে একদিন আমি দুপুরের টাইমে মাকে ভোগ নিবেদন করবো বলে আমি প্রস্তুত নিচ্ছি। হুম, এবারে মায়ের ভোগটুক ভেতরে মায়ের গর্ভকে নিয়ে গেছি, এবং থালা বাসনগুলো মায়ের আরেকবার করে আমি ধুয়ে নিই, মাজার পরে একবার ধুয়ে নিই, মাকে তো দেবো, হুম। আমরা তো খাবো না, মায়ের জন্য তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে। ঠিক। তা যাই হোক, আমি ওটা ধুয়ে ওগুলো দিচ্ছি। আর হঠাৎ যেন মনে হলো যে আমার ভেতরে, আমি তোরা শিগগির সরে যায়, অনেকে বাচ্চা কাচ্চা ছিল। তাছাড়া হচ্ছে বাড়ি হচ্ছে লেক টাউনের দিকে বাড়ি, একজন ভদ্রমহিলা ছিলেন বাইরে। আচ্ছা। আমরা একটু বাইরে তাজ সরে যা তোরা, হুম, আর ওনাকে বলে আপনি একটু সরে যান, মায়ের ভোগ দেবো। হুম। যেই ওনারা সরে গেলেন, কয়েক সেকেন্ডের ব্যাপার, আর মায়ের সামনে যে পুরনো যে দেওয়ালটা আছে, ওপর থেকে যে সানসেট নাকি বলে, যাই হোক, হ্যাঁ। ওইটা দাম করে ভেঙে পড়লো। এমনভাবে পড়লো, ওটা তো পড়বে সোজাসুজি, হ্যাঁ। যদি কোনো কিছু বাঁধা পায় ঝুলে গিয়ে সামনে বা পেছনে আসতে পারে, হুম, হুম। কিন্তু সামনে চলে এলো, সোজাসুজি না পড়ে সামনে চলে এলো। সেটা ওরকম কোনো কারণ ছাড়াই। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই, কোনো কিছু নেই, দেখুন প্লেন যায়, হুম, হুম। সোজা পড়বে তো। দেখা গেছে ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে অত ভারী জিনিস ঝড় না না, বৃষ্টি ঝড়ে অত ভারী। কিন্তু কোনো বাধা প্রাপ্ত হয় যে টান খেয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা ঝুলে গেল, এদিক হ্যাঁ, ওদিক হয়ে যায়, হ্যাঁ। কিন্তু ওটা সামনে কোনো ভেতর দিকে কারণ নেই, ছাড়াই। সামনেই এসে মায়ের পুরনো বেদি যেটা ছিল তার ওপরে এসে পড়লো, এবং
সব বাচ্চা কাচ্চা সব সরে গেল, ওরা তো ওখানে থাকতো, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত। কিন্তু এটা আমি দেখে আমার মানে গায়ের লোম কাঁটা দিয়ে বুঝতে উঠলো, পারছি। শিহরিত হয়ে উঠলাম আমি বুঝতে পারছি, আমি। কারণ আমার একই জিনিস হলো তো আজকে এখানে ঢুকে। এমন জিনিস যে মায়ের ঘরে একটা টুকরো বা মায়ের গায়ে কোনো আঘাত পর্যন্ত লাগেনি, বা মায়ের গায়ে একটা ওই ইট বা আগেকার দিনের চুনসুল ওটা যে মায়ের ঘরে পড়েনি পর্যন্ত, দিয়ে মায়ের পুরনো বেরিতে পড়ে ওটা ভেঙে গেল। হ্যাঁ, আর একটা তামার বড় থালা ছিল, সেটাও দুমড়ে গেল। তা মাই হয়তো আমাকে মুখ দিয়ে বলালেন যে ওদের সরে যাওয়ার কথা, এবং মায়ের যে ভোগ দেবো যে থালাগুলো, তাতেও একটা নোংরা পড়েনি। এটাই আমি খুব আশ্চর্য হয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে কমিটিকে ফোন করলাম, করে বললাম দাদা এরকম ব্যাপার। ওনারা সবাই এলেন, দেখলেন, দেখে ওনারা সিদ্ধান্ত নিয়ে আবার ঠিক করার জন্য আমাকে জিজ্ঞেস করলেন আমি ভোগ দিয়েছি না ভোগ দিইনি, এরকম পজিশন হয়েছে। এই যে আবার আমি পুনরায় মায়ের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে ভোগ দিলাম। দেওয়ার পরে তারপরে ভোগ নিবেদন করার পরে বাইরে এসে যেটা নিয়ম আছে, কিছুক্ষণ বদলে আমি আমার হাততালি দিয়ে মাকে করে ভিতরে গিয়ে ভোগটা বাইরে বের করে দেওয়ার পরে তারপরে এই কমিটির লোক এসে সিমেন্ট বাড়িতে জায়গা দিয়ে মেরামত করে দিই। একটা আশ্চর্য ঘটনা, একটা আশ্চর্য ঘটনা অবশ্যই। অদ্ভুত পরিবেশ। এখানকার কমিটি আপনি সকালে কখন আসেন? আমাকে তো আমি কমিটিতে বলা আছে আমি 9:30টার সময় আসবো, তবে ম্যাক্সিমাম 8:30টার দিকে আসি, কারণ আমাকে অনেকটা কাজই করতে হয়। মায়ের ঘর ধোয়া পূজা পরিষ্কার করা, মাকে টয়লেট থেকে তোলা, তারপরে এই ফুল তুলসী পাতা এইগুলো কালেক্ট করা, মাকে তো পুজো বসতেই হবে, তারপরে মায়ের ভোগ রান্না করা, ফল টল কাটা, এই জন্যই 8:30টার দিকে চলে আসি ম্যাক্সিমাম টাইমে। এক একদিন একটু লেট হয়, তো 9:30টার মধ্যেই আমি চলে আসি। আর থাকেন এদিকে? সারাদিনই খুলে রেখে দিই, কারণ অনেক জায়গায় কেন মানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। যেহেতু মন্দিরটার ইনকাম কম, সেখানে লোকজনের আনাগোনা কম, মন্দির তো খরচা আছে। আমি যতই আয় করি আর না করি, বাড়ি বসে থাকি, আমার কিন্তু আর বাড়ি একটা খরচা আছে, আমার তো খেতে হবে বা বাড়ির সংসার চালাতে হবে। সেই হিসেবে মায়ের একটা খরচা আছে, যার কারণে আমি এটা খুলে রেখেছি। মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করি এটা খোলা থাকে। তারপরে আমি 6:30টার দিকে এখানে আমি বাবাদের ধূপ টুপ দেখিয়ে আদর্শটা পাঠ হয়ে গেলে মাকে আরতি করে মাকে শয়নে দিই, তারপরে আমি বাড়ি থেকে 6:30 7টায় চলে গেল। আচ্ছা, আরেকটা শেষ আমাদের কৌতূহল নিবারণ করুন বলছি মশাই, বাইরেও মন্দিরের গায়ে লেখা আছে, এবং আমরা নিজেরাও যারা জানি, আমরা জানি এর নাম, এই জায়গাটার পবিত্র তীর্থস্থান, এর নাম হচ্ছে দ্বাদশ কালী মন্দির। কিন্তু মায়ের মন্দির কিন্তু একটাই রয়েছে, মা একই জায়গায় বিরাজমান। বাকি দ্বাদশ যে মন্দির আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, 12খানা গুণে গুণে মন্দির আছে, এক দেখতে একই উচ্চতা, একই রকম সব কিছু, তার ভেতরে কিন্তু মা নেই, শিব রয়েছে। বাবা শিবের অবস্থান সেখানে দেখতে পাচ্ছি, এবং 12 রকমের রূপে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করি, আমরা বলি 33 কোটি দেবতা। কোটি অর্থাৎ করোড়, একক দশক শত সহস্র কোটি নট, আমরা জানি এটা ভুল। কারণ 33 কোটি অর্থাৎ 33টা দেবতা, এক একটা দেবতা 108টা করে নাম। যেমন এখানে কাকেশ্বর আছেন, কাকেশ্বর কিন্তু শনিদেবের আর এক নাম। আচ্ছা, আমরা জানতাম যে শনিদেব হচ্ছে আলাদা, কিন্তু শনিদেব কিন্তু শিবের অংশে জন্ম। আচ্ছা, মামা অর্থাৎ গণেশের মামা জানতাম শিব, কিন্তু যেই শিব সেই শম্ভু, সেই সবই। তো এখানে শিব ঠাকুরগুলো বা শিব মন্দিরগুলো, শিবলিঙ্গগুলো কিন্তু লিঙ্গ হিসেবে পূজিত হচ্ছে, বা লিঙ্গ আছে, সঙ্গে মায়ের জনিও আছে। আচ্ছা, এখানে শিব মন্দিরও বলতে পারেন দ্বাদশ শিব মন্দির, বা দ্বাদশ কালী মন্দিরও বলতে পারেন। এখানে শিবের মূর্তি নেই, এখানে শিবলিঙ্গ, শিবলিঙ্গ অর্থাৎ মা আছেন ওর সঙ্গে, অর্থাৎ শিব মন্দিরও বলতে পারেন দ্বাদশ, বা দ্বাদশ কালী মন্দির বলতে পারেন। এখানে শিবের মন্দির নেই, এখানে শিবকে লিঙ্গ হিসেবে। ওটাই আমি বলতে চাইছিলাম, যে মন্দিরের ভেতরে মাকে দেখলাম না, মা একই জায়গায় রয়েছে যেখানে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, সেইখানেই শুধু মাকে দেখা বিগ্রহ হিসেবে দেখলেন, বিগ্রহ হিসেবে দেখলাম। কিন্তু এখানে আপনারা দেখছেন মানে বাবা ভোলেনাথের লিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গ পুজো করা, এবং 12 রকমের আলাদা আছেন, অর্থাৎ
আপনি দ্বাদশ কালী মন্দিরও বলতে পারেন, দ্বাদশ শিব শিব মন্দির মন্দিরও বলতে পারেন, সেই সেই যেটা দক্ষিণেশ্বরেও আছে। হ্যাঁ, এখানে তো বাবার 12টা রূপ আছে, 12টা রূপ কিন্তু রয়েছে। কাল্লায় আপনারা 108টা রূপ দেখে থাকবেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মুকুশ মশাই, আপনি অনেক কিছু তথ্য মা দিয়ে আমাদের। মা তো কষ্টি পাথরে দেখেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সত্যি। আর এখানে নন্দী মহারাজ আছেন, হ্যাঁ হ্যাঁ বাবার তো প্রিয় ভক্ত। হ্যাঁ, প্রিয়। ওনার মাধ্যমেই বাবাদের কাছে সব খবর পৌঁছে। আর কারণ আমরা কোনো মন্ত্রীর কাছে যদি যাই, হ্যাঁ, আমার তার প্রিয়কে ধরতে হয়। সেই হ্যাঁ। বাবার কাছে পৌঁছানোর বিয়ে হচ্ছে একদম একদম মন্দির মহারাজ, ঠিকই নন্দী বলছেন। মহারাজ। খুব অনেকটা জ্ঞানের আলোয় মানে। আর সব জায়গা দেখবেন, মানে ম্যাক্সিমাম জায়গা দেখবেন, যদি কোনো মায়ের মন্দির থাকে, হ্যাঁ সেখানে দেখবেন যে একটা গরুরাজ অর্থাৎ শনিদেবের মন্দির থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে মায়ের মন্দির আছে, গরুরাজের মন্দিরও আছে। আচ্ছা। আমাদের সেটা মানে জ্ঞান দিয়ে দেখে নিতে হবে, হ্যাঁ, বুঝে নিতে হবে। হ্যাঁ। যেটা হচ্ছে বাবা কাকেশ্বর। কাকেশ্বর, এই জন্য আলাদা এখানে শনি দেবের মন্দিরে প্রয়োজন নেই, সেই মানে উনি রয়েছেন তো। রয়েছে। বুঝতে পেরেছি। ভীষণ একটা ইউনিক কম্বিনেশন রয়েছে এইভাবে একদম। মায়ের মন্দিরের, মায়ের বিগ্রহ, ওদিকে শনিদেবের বিগ্রহ। বিগ্রহ, বাবা ভোলেনাথেরই 12 রকমের রূপ এই লিঙ্গ যে- হিসেবে পূজিত। এই যে বাবা দের 12টা মন্দির আছে, হ্যাঁ। তার মধ্যে একটাই হচ্ছে জ্যোতির্লিঙ্গ, যেটা হচ্ছে বাবা বিশ্বনাথ, যা মাথার উপরে নাগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো। 8 নম্বরে বোধহয় রয়েছেন। না, না। ও এইটা দিয়ে হ্যাঁ। বুড়ো শিবটাকে আমরা লাস্ট থেকে আমরা এই করি, আচ্ছা কারণ উনি হচ্ছে আদি। আচ্ছা। আদি শিব হচ্ছে বুড়ো শিব। হুম হুম বাবা তারকনাথ হুম। বা বিশ্বনাথ, এই বিশ্বনাথ হচ্ছে ওনার জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, মানে যেটা বারাণসী। একদম হ্যাঁ। একদম। আমরা ভীষণভাবে মুকুজ্জ মশাইয়ের কাছে কৃতজ্ঞ, এত কিছু আমাদের জানালেন উনি, যেগুলো আমরা কিছুই বা জানতাম না। আমরা ওই 2-4টে ছবি তুলে সেগুলোকে আপলোড করাকে একটা বিরাট বাহাদুরি বলে মনে করি, কিন্তু ভেতরে ঢুকতে চাই না। কিন্তু ভেতরটা না জানলে, এত বড় কর্মকাণ্ড এটা যদি আমরা না জানি, আমার সেটাই উদ্দেশ্য ছিল। খুবই সামান্য, আমি নগণ্য মানুষ, এই জিনিসটা আমি মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি, তাতে যদি কিছু ভক্ত তারা আসেন এখানে, মায়ের দর্শন করতে পারবেন। মায়ের দর্শন এখানে করা যায়, মায়ের দর্শন করতে পারবেন, এবং এইভাবে 12টা রূপে মাকে এবং বাবা ভোলেনাথকে, সঙ্গে শনিদেবকে, সবাইকে এখানে একসঙ্গে এইভাবে দর্শন করা যেতে পারে, যেটা একটা খুবই মানে মানে সব মিলিয়ে যা হলো, তার ফলস্বরূপ ওই মানে বোধহয় গায়ে কাঁটা দেওয়া, এটাই তার হয় আর কি, যেটা আমার হলো অনুভূতি। আমি বহু মন্দিরে গেছি, বহু যে যার জায়গায় গেছি, মনস্কামনা আছে সবটাই মা পূরণ করেন। সেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই তথ্য আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, আমি আমার যে সব ছোটোখাটো চ্যানেল রয়েছে তার মাধ্যমে, এবং আমরা মানুষ আসুক। ছোটখাটো বুদ্ধিতে যেটুকু জানতাম না, আপনি সব সেটাই জিনিসটা আমাদেরকে বললাম। বুঝিয়ে দিলেন। আমাদের যে প্রশ্নগুলো ছিল, সেই যে জিনিসগুলো আমাদের কাছে এখন পরিষ্কার হলো। এগুলো মানুষ জানতে পারবেন, এই তথ্যগুলো মানুষের জানা দরকার, এবং আশা করবো এখানে আরও ভক্তজনেরা এখানে আসতে পারবে। কারণ সত্যি কথা বলতে কলকাতা থেকে তো এমন কিছু দূরত্ব নয় না, যে, আর এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, হাসনাবাদগামী ট্রেনে হ্যাঁ, অনেক রকমের উপায় আছে। হ্যাঁ। কিছু তাছাড়া বারাসাত বাসে- থেকে, বারাসাত বাসে- হাসনাবাদ হাইওয়ে ধরলে চলে আসা হ্যাঁ, যাবে, ধরলে- ট্রেনের ব্যবস্থা এত স্বরূপনগর সুন্দর। স্টেশন, কচুয়া স্বরূপনগর হ্যাঁ। বাস স্টপেজের নামে ওখানে নামা যাবে, ওখান থেকেই টোটো অটো সবাই সব হাঁটছে, আছে, হ্যাঁ। মন্দির মন্দির বলে হাঁটছে। মন্দির বলে হাঁটিয়ে চলে আসবে, এমন অনেক কিছু বললে বিরাট দ্বাদশ দূরত্ব নয়। দ্বাদশ কালী মন্দির, যদি দ্বাদশ কতটাও ভুলে যায়, হ্যাঁ, কালী মন্দির বলে কালী তাতেও মন্দির বলেই নামিয়ে দেবে। নামিয়ে দেবে। কালী মন্দির বলতে এই একটাই পুরনো কালী মন্দির। সেই হ্যাঁ, বহু প্রাচীন মন্দির এটা। এখানে অনেক জায়গা আছে, যেমন বিষ্ণুপুর বলা হয়। আচ্ছা। অ্যাকচুয়ালি এখানে ওটা হচ্ছে বিষ্ণুপুর, হ্যাঁ। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর মন্দির ছিল। আচ্ছা। এখন ওখানে কিছু নেই, একটা ধ্বংসস্তূপ, একটা ঢিবি মতন, মাটির ঢিবি মতন রয়েছে, আচ্ছা। যেটা হচ্ছে লোকনাথ অর্থাৎ কচুয়া লোকনাথ বাবার মন্দিরে সন্নিকটে মৌজোলা পোল, হ্যাঁ, অর্থাৎ মৌ নদী ওখানে হ্যাঁ। ছিল আগে।
তো ওরই কাছাকাছি। আচ্ছা, এই মৌ নদীর আর কোনো অস্তিত্ব নেই? না, আচ্ছা, মানে পুরো মজে গেছে? একদম মজে গেছে। আচ্ছা। এই যেমন আপনার চাকলা গেছে, হ্যাঁ। অর্থাৎ কচুয়া বাবা লোকনাথের আর একটা মন্দির আছে, যেটা মা লোকনাথ মার নাম কমলা দেবী। আচ্ছা, মা কমলা দেবীর বাপের বাড়ি, অর্থাৎ লোকনাথ বাবার মামার বাড়ি। মামার বাড়ি। হ্যাঁ, তো ওখানে যেতে পদ্মা নদী আছে। আচ্ছা। ওখানে পদ্মা নদীটা প্রায় মজে যাওয়া যাওয়া ভাব। হুম। জোয়ার ভাটা খেলে না। মানে আপনি এদিককার কথাই বলছেন, এবার বাংলায়? হ্যাঁ, এপারে এইখানকার কথা আচ্ছা, বলছি আমি। আচ্ছা। বেড়াচেবার থেকে হ্যাঁ, হ্যাঁ। যাওয়া যায় ওটা, বেড়াচেবার। তো দেওয়াঙ্গা থানার মধ্যে হ্যাঁ, হ্যাঁ। বেড়াচেবার ওখানে ওই নদীটা, ওটা পদ্মা নদী ছিল, বড় ছিল, আচ্ছা, এখন মজে গেছে। ওখান দিয়ে চাকলা যাওয়া যায়। আচ্ছা। চাকলা যেতে গেলে ওই আপনার ওই নদীটা পার হয়ে যেতে হয়। ওপরে ব্রিজ আছে, নদী আছে, জল আছে, কিন্তু জোয়ার ভাটা হয় না। আচ্ছা। বর্ষার সময় জল পাওয়া যায় আর কি। কিন্তু পদ্মা নদী তো আমরা জানি ওপার নয়। হ্যাঁ, হ্যাঁ, সেই পদ্মারই কি কোনো হ্যাঁ, শাখা? হ্যাঁ, হ্যাঁ, এটা শাখা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কারণ বাবা লোকনাথের তো ওপারেও তো। হ্যাঁ, বারোদ্বীপে তো বারোদ্বীপে যে- বাবা হ্যাঁ। সমাধি। হ্যাঁ, সে এগুলি তো ভারতবর্ষটা ছিল তো বাংলাদেশ সবটা পাকিস্তান মিলিয়ে সবটাই তো নিয়েই তো ছিল। সবটা মিলিয়েই ছিল। ইংরেজগুলো থেকে সেই ভাগটা করে দিয়ে আমাদের ধর্ম আর সেই হ্যাঁ। ধর্মান্ধতা হ্যাঁ। সবকিছু আমাদের যেভাবে শেষ করে দিয়েছে, সবটাই এখানেও করে সেই দিয়েছে। একই ঘটনা পুনরাবৃত্তি হ্যাঁ, হয়ে হ্যাঁ। শুধু শুধু দেশগুলো ভাগ হয়ে খুবই খারাপ হয়েছে। যাক, এই তো অন্য আলোচনা। হ্যাঁ, অন্য প্রসঙ্গে আমরা এই চলে যাচ্ছি আলোচনা আমরা। করার কোনো অধিকারই আমাদের নেই, এত ছোটোখাটো মানুষ আমরা, অন্তত আমি। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে মুখুজ্জে মশাই, হ্যাঁ, আপনার আপনাকে এই অনেক ধন্যবাদ। তথ্যগুলো দেওয়ার জন্য। নমস্কার।